সৃষ্টিকর্তা যাকে যেভাবে রাখছে প্রত্যেকে ভালো রাখছে এই কামনা করে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, আজকের ফেসবুক লাইভ ক্লাস স্কিল পোর্টাল বাংলাদেশ পেজে ফেসবুক লাইভের মাধ্যমে আজকে ক্লাস শুরু করছি। আজকের সাবজেক্ট ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তোমরা প্রত্যেকেই জানো আজকে 6 লেকচার স্ট্যাক অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার 5 এর স্ট্যাক সম্পর্কে আজকে ক্লাসটা নিব এবং আজকে এটি আমার 6 লেকচার। আমরা শুরুতেই জানি ডাটা স্ট্রাকচার দুই টাইপের, একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারকে আবার আমরা 3 ভাগে ভাগ করছিলাম, অ্যারে, কিউ এবং স্ট্যাক। আজকে আমি তোমাদের স্ট্যাক অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, স্ট্যাক কি? স্ট্যাককে আমরা বলতে পারি প্রকার লিফো ডাটা স্ট্রাকচার। লিফো বলতে কি বোঝায়? লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ডাটাটি আমি শেষে ইনপুট দিব বা ইনসার্ট করব সেই ডাটাটি ফার্স্টে আউট হবে, অর্থাৎ পপ করার ক্ষেত্রে আমরা প্রথম ডাটা ওই লাস্ট ডাটাটাই আমরা শুরুতেই পাব, অর্থাৎ যে ডাটাটি সর্বশেষে প্রবেশ করবে সেটাই ফার্স্টে আউট হবে, আর যে ডাটাটি আমি প্রথমে দিব সেটা লাস্টে আউট হবে। সেই জন্য আমরা লিখছি a stack is called a last in first out LIFO collection. This means that the last thing we added first is the first thing that gets pulled or popped off. অর্থাৎ যে ডাটাটি আমরা লাস্টে দিচ্ছি সেই ডাটাটি আমরা ফার্স্টে আউট করছি, আর যে ডাটাটি আমি ফার্স্টে দিব সেটা লাস্টে আউট হবে। A stack is a sequence of items that are accessible at only one end of the sequence. আমি বলে রাখি স্ট্যাক হচ্ছে একটা একমুখ খোলা নলের মতো। এটা অর্থাৎ আমি যে ডাটাটি দিচ্ছি সেই ডাটাটি ওই নলের তলে একেবারে তলে অবস্থান করবে এবং উপরের ডাটাটি এবং লাস্ট যে ডাটাটি আমরা ইনসার্ট করব সেই ডাটাটি একেবারে উপরে থাকবে। ফলে আমি যে ডাটাগুলো আমরা ইউজ করব সেটা লাস্ট ডাটা থেকে বের করে করে তোমার প্রথম ডাটাটি বের করতে হবে, এবং এটার ডাটা ইনসার্ট এবং ডাটা ডিলিট যাই করো না কেন সেটা মাত্র একটাই মাত্র পথ থাকবে। এই জন্য বলা হচ্ছে যে দ্যাট আর অ্যাক্সেসিবল অ্যাট অনলি ওয়ান এন্ড অফ দি সিকোয়েন্স, অর্থাৎ একটি মাত্র পথ দিয়ে তুমি ডাটা অ্যাক্সেস করতে পারবা। আমরা উদাহরণগুলো দেখালে তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বইয়ের তাক আছে, এখানে একটা প্লেটের তাক আছে। এখন তুমি যদি এইটাকে যদি একমুখ খোলা একটা নল যদি ধরে নাও, তাহলে এই যে অর্থাৎ এই তাকটা যদি একমুখ খোলা থাকে, তাহলে তুমি দেখো লাস্ট বইটা তুমি ইনসার্ট করতে গেলে তোমার প্রথমেই দিচ্ছে এবং সেটা আর সেটা প্রথমে থাকছে লাস্ট বইটা, এবং প্রথম বইটা দেখো আস্তে আস্তে তলে চলে যাচ্ছে। এখন তুমি যদি এখান থেকে প্রথম বইটা যে বইটা তুমি প্রথমে রাখছো সেইটাকে যদি তুমি পেতে চাও, তাহলে তোমার কি করতে হবে? লাস্ট বইটা এক একটা করে বই সরিয়ে তারপরে তোমার প্রথম বইটা তোমার নিতে হবে। এবং খেয়াল করে দেখো তুমি লাস্টে এই যে বইটা রাখছো এই বইটাই তোমার ফার্স্টে তোমার আগে পপ করে নিতে হবে, অর্থাৎ তোমার আগে এই ডাটা এই বইটা আগে সরিয়ে নিতে হবে। একইভাবে দেখো তুমি যদি এইখানে প্লেটে তাক অনুযায়ী প্লেটে রাখছো, অর্থাৎ তোমার যদি এই প্রথম প্লেটটা যদি তুমি পেতে চাও তাহলে প্রতিটা প্লেট আগে সরিয়ে নিয়ে তোমার প্রথম প্লেটটি আনতে হবে। আবার যদি একইভাবে আমি যদি বলি লাস্ট প্লেটটাই তুমি প্রথমেই তুলতে পারবা। এটা হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচারের প্রধান এবং একমাত্র বৈশিষ্ট্য। স্ট্যাক ডাটা স্ট্রাকচারে
স্ট্যাক ডাটা স্ট্রাকচারে এখানে আমাদের দুইটা অপারেশন থাকবে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। পুশ মানে আমি স্ট্যাক ডাটা স্ট্রাকচারে যদি আমি কোনো ডাটা পুশ করতে চাই, অর্থাৎ ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে স্ট্যাকের এই অপারেশনকে বলবে হচ্ছে পুশ। আর স্ট্যাক ডাটা স্ট্রাকচার থেকে কোনো ডাটা আইটেম যদি আমি ডিলিট করতে চাই, তাহলে সেই অপশনটাকে, অর্থাৎ সেই অপারেশনটাকে আমরা বলে থাকি পপ। আবারও প্রত্যেকে খেয়াল করো, স্ট্যাক ডাটা স্ট্রাকচারে যদি কোনো ডাটা আমি ইনসার্ট করতে চাই, তাহলে সেই অপারেশনকে বলা হয় পুশ। আর স্ট্যাক থেকে যদি কোনো ডাটা আমি রিমুভ করতে চাই, তাহলে সেই অপারেশনকে বলা হয় পপ। তোমরা এখানে দেখো যে পুশ কি, পুশ আগেই বলছি, স্ট্যাকে কোনো ডাটা ইনসার্ট করাকে পুশ বলে, আর স্ট্যাক থেকে কোনো ডাটা বিয়োজন করাকে বলা হয় হচ্ছে পপ। এখানে দেখো আমি এখানে তিনটে, এই স্ট্যাকে আমার 6টা তাক আছে, 6টা তাকে দেখো এ বি সি তিনটে ডাটা আছে। এখন ডি ডাটাকে যদি আমি পুশ করতে চাই, তাহলে এখানে অবস্থান করবে। একইভাবে ই ডাটাকে করলে এখানে এখানে দেখতে পারছো যে এখানে অবস্থান করবে। আবার একই সাথে যদি আমি ই কে যদি পপ করি, তাহলে এই ডাটাটা বিয়োজিত হবে, অর্থাৎ স্ট্যাকে এ বি সি ডি ডাটা থাকবে। একইভাবে যদি আমি ডি ডাটাকেও যদি আমি ডিলিট করতে চাই, সেই অপারেশনকে বলবে পপ। এখানে এখানে তাহলে স্ট্যাকে সেই এবিসি ডাটাই থাকবে। এই জন্য স্ট্যাকের ইনসার্ট অপারেশনকে বলি পুশ, এবং স্ট্যাক থেকে কোনো ডাটা বিয়োজনকে বলি হয় পপ। এখানে স্ট্যাক ডাটা স্ট্রাকচার আর একটা জিনিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টপ। টপটা কি? টপ আমরা প্রত্যেকেই জানি, টপ এবং বটম। বটম হচ্ছে কোন শেষ প্রান্ত এবং টপ হচ্ছে ফ্রন্ট প্রান্ত। স্ট্যাক ডাটা স্ট্রাকচারে যে টপ বলতে কি বোঝায়, যেমন আমি যদি এখানে কারেন্ট ডাটা লোকেশন, যেমন আমি যদি এইটাকে যদি বলি 0, এটা 1 2 3 4 5, অর্থাৎ এখানে প্রথম যে ডাটাটা, প্রথম যে পজিশন এ নম্বর পজিশনে যদি আমি শুধুমাত্র এ ডাটাটি থাকতো, তাহলে আমার টপ হতো 0। তখন টপ 0 থাকা মানে কি, স্ট্যাকে কোনো ডাটা থাকে না, এবং আমি যখনই এ কে পুশ করতাম, তাহলে আমার টপ তখন হচ্ছে 0 নম্বর পজিশনে এ ইনসার্ট হয়ে টপ যাতে হচ্ছে 1 নম্বরে, তখন টপ এখানে কারেন্ট লোকেশন হিসেবে থাকতো। এরপর যখন আমি বি ডাটাকে ইনসার্ট করব, বা অর্থাৎ পুশ করব, তখন আমার টপের মান এক এক করে বাড়বে, অর্থাৎ টপ তখন হয়ে যাবে 2, এবং সেটা এই সি ঘরকে পয়েন্ট করে রাখবে। আবার একইভাবে যদি আমি সি কে যদি পুশ করি, তাহলে টপ পজিশন হয়ে যাবে তখন হচ্ছে 3, অর্থাৎ এই পজিশনটাকে, এই পজিশনটা সেটা পয়েন্ট করে থাকবে। এই জন্য টপ হচ্ছে স্ট্যাকের কারেন্ট ডাটার লোকেশন। সবসময় মনে রাখতে হবে, স্ট্যাকে যে কোনো অপারেশন করতে গেলে আমার আমার সর্বদা হচ্ছে টপকে আগে ঠিক করে নিতে হবে। যেমন এই ক্ষেত্রে টপ থাকবে প্রথম যে ফিগারে, আমার টপ থাকবে কয় নম্বরে, 4 নম্বর, 0 1 1 2 3 পজিশনে আমার থাকবে। অর্থাৎ এখন যদি আমি ডি কে পুশ করি, তাহলে এই ডি আছে টপের যে 3 নম্বর পজিশন, সেইখানে ডি ইনসার্ট হবে, এবং টপ তখন এখানে 4 নম্বর পজিশনকে পয়েন্ট করে রাখবে। একইভাবে যখন ই কে পুশ করব, তখন সে 4 নম্বরে ইটা পুশ হবে, এবং টপ তখন 1 বেড়ে যাবে, এবং টপ তখন হবে 5, এবং এটাই সর্বোচ্চ সীমানা টপে। স্ট্যাকে আরো দুটো জিনিস, আরো দুটো অপারেশন আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে আন্ডারফ্লো আর একটা হচ্ছে ওভারফ্লো। যদিও আগের লেকচারগুলোতেও আমরা আলোচনা করছি। আন্ডারফ্লোটা কি? আন্ডারফ্লো হচ্ছে যদি কোনো ডাটা স্ট্রাকচারে আমি কোনো ডাটা বিয়োজন করি, কিন্তু আমার ওই ডাটা স্ট্রাকচারে যদি কোনো ডাটা না থাকে, তাহলে সেই অবস্থাকে আমরা বলি আন্ডারফ্লো। স্ট্যাকেও ঠিক এরকম আন্ডারফ্লো এবং ওভারফ্লো অপারেশন থাকবে। স্ট্যাকে আন্ডারফ্লো বলতে আমরা বোঝাই, স্ট্যাক থেকে, স্ট্যাক ডাটা স্ট্রাকচারে কোনো ডাটা যদি আমি ডিলিট করতে চাই, কিন্তু স্ট্যাকে কোনো ডাটা যদি না থাকে, অর্থাৎ স্ট্যাকটা যদি এমটি থাকে, সে অবস্থায় আমার ডাটা ডিলিট করাকে আমি বলবো আন্ডারফ্লো। আর একইভাবে
ওভারফ্লোটা কি? আমার একটু আগে যে ফিগারে দেখলে আমি স্ট্যাকে সর্বোচ্চ 6টি ডাটা রাখতে পারি। এখন আমার স্ট্যাকে ধরে নাও 6টি ডাটাই আছে। এখন আমি যদি নতুন করে ডাটা যদি ইনসার্ট করতে চাই অর্থাৎ পুশ করতে চাই, তাহলে আমি ওখানে আর কোনো ডাটা পুশ করতে পারবো না বা ইনসার্ট করতে পারবো না। তখন সেই সিচুয়েশনকে বলা হয় ওভারফ্লো। অর্থাৎ আমার যদি স্ট্যাকে যদি স্ট্যাক পরিপূর্ণ যদি থাকে এবং সেক্ষেত্রে আমি যদি কোনো ডাটা ওখানে ইনসার্ট করতে চাই বা পুশ করতে চাই, তখন সেই সিচুয়েশনকে বলা হয় ওভারফ্লো। তাহলে আমরা এখন স্ট্যাকের পুশ এবং পপ অপারেশনটা দেখা যাক। ধরে নাও আমার স্ট্যাকে এখানে এ বি সি 3টে ডাটা আছে, তাহলে আমার এখন টপ হবে কোথায়? টপ হবে 0 1 2, আমার 3 নম্বর পজিশনে টপ থাকবে। অর্থাৎ আমি এখন যদি ডি কে যদি পুশ করতে চাই, তাহলে আমার ডিটা এখানে ইনসার্ট হবে। এটা জাস্ট গ্রাফিক্যালি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন তাহলে আমার অ্যালগোরিদমটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনসার্ট আনসন আমি অ্যালগোরিদমের নাম দিছি এবং সেখানে প্যারামিটার হিসেবে এটাকে রাখছি। অর্থাৎ স্ট্যাকটাকে যদি একটা অ্যারে ধরে নাও, তাহলে এটা অ্যারে হিসেবে কাজ করবে। টপ অর্থাৎ টপটা হচ্ছে কি? টপ হচ্ছে স্ট্যাকের যে কারেন্ট লোকেশন, ডাটার কারেন্ট লোকেশন। আমি যে আইটেম ডাটাকে পুশ করব সেটা আইটেম হিসেবে এখানে আছে। এবং ম্যাক্সটা হচ্ছে স্ট্যাকের সর্বোচ্চ লিমিট। স্ট্যাকের সর্বোচ্চ লিমিট অর্থাৎ টপের সর্বোচ্চ লিমিট থাকবে, ম্যাক্স হিসেবে থাকবে। যদি আমি এখানে যদি দেখি, তাহলে এখানে আমার হচ্ছে ম্যাক্সের পজিশন, ম্যাক্সের সর্বোচ্চ মান থাকবে 1 2 3 4 5। সেই জন্য আমরা এখানে প্রথম স্টেপে আমি লিখছি ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স। ম্যাক্স অর্থাৎ টপের মান যদি ম্যাক্স হয়, তাহলে আমরা জানি যে এখানে স্ট্যাকটা পরিপূর্ণ, অর্থাৎ স্ট্যাকে কোনো ডাটা আইটেম খালি নাই। তাহলে সেই সিচুয়েশনকে আমরা বলবো ওভারফ্লো। আমরা সেটাই লিখছি, যদি টপ ইকুয়াল টু ম্যাক্স হয় দেন প্রিন্ট স্ট্যাক ওভারফ্লো, এবং সেক্ষেত্রে আমি কোনো পুশ অপারেশন করতে পারবো না, অর্থাৎ ডাটাটা এক্সিট হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি স্ট্যাকে কোনো ডাটা পুশ করতে পারবো। সেক্ষেত্রে টপ ইকুয়াল টু, আমরা টপের মান আগেই জানি যে টপ এখানে যেমন 0 1 2 পজিশনে টপ আছে। যদি আমি এখানে ডি কে ইনসার্ট করতে চাই, তাহলে টপের মান আগে বাড়িয়ে নিতে হবে। সেই জন্য টপ ইকুয়াল টু টপ প্লাস 1 বাড়িয়ে নিয়ে সেক্ষেত্রে আমি এ টপ অর্থাৎ এ টপের পজিশন হচ্ছে A3 পজিশনে, তখন আমি এই টপ আইটেমটাকে আমি এখানে ইনসার্ট করতে পারবো। সেই জন্য লিখছি টপের মান আগে বাড়াই নিব, এরপর এ টপে আমি আইটেমটা ইনসার্ট করতে পারবো এবং আমি এই পুশ অপারেশনের এখানে শেষ করব। তাহলে প্রত্যেকেই বুঝতে পারছো যে আমার পুশ অপারেশনে আমার দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টপটা ম্যাক্স কিনা, অর্থাৎ স্ট্যাকের সর্বোচ্চ মানটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরীক্ষা করতে হবে। তারপর টপের মান আমার আমার টপের মান 1 বাড়িয়ে আমার ডাটাকে ইনসার্ট করতে হবে, যেমন এ টপ ইকুয়াল টু আইটেম আছে, এবং তারপরে আমার অপারেশন শেষ হবে। নেক্সট আমরা পপ অপারেশন করব। আমি এখানে উদাহরণ হিসেবে দেখিয়েছি, যেমন এখানে আমার 4টে ডাটা আছে স্ট্যাকে। আমি যদি এখন পপ করি এটাকে, তাহলে এরপরে 3টা ডাটা থাকবে। এইভাবে পপ যদি করতে থাকি একইভাবে, তাহলে লাস্টে স্ট্যাকটা আমরা খালি পাবো। যাই হোক, ডিলিশনের ক্ষেত্রেও আমাদের প্যারামিটার আমরা এটা নাম দিছি পপ অপারেশনের ডিলিশন। অর্থাৎ এটা হচ্ছে আমার যে অ্যারেটা আমি হিসেব করছি, অর্থাৎ স্ট্যাকটাকে হিসেব করছি এ হিসেবে। তারপরে টপ হচ্ছে স্ট্যাকের কারেন্ট পজিশন এবং আইটেম যে ডাটাটি আমি ইনসার্ট করব। আগের পুশ অপারেশনে আমরা পরীক্ষা করছি টপটা ম্যাক্স কিনা, অর্থাৎ টপটা যদি ম্যাক্স থাকে তার মানে কি স্ট্যাক পরিপূর্ণ ছিল। এখানে তার উল্টোটা আমার দেখতে হবে টপটা 0 কিনা। যেমন আমি যদি স্ট্যাকটা ব্ল্যাঙ্ক থাকে অর্থাৎ এমটি থাকে, তাহলে আমি কোনো পপ করতে পারবো না। সেই জন্য এক্ষেত্রে যেমন আছে টপের মান এখানে আছে কত 0 মানে 0 বা নাল, তাহলে এক্ষেত্রে কোনো ডাটা নাই।
সেই সিচুয়েশনকে আমরা বলি আন্ডারফ্লো। তাহলে আমার পপ অপারেশনের ক্ষেত্রে আমার এই দুইটা জিনিস আগে দেখতে হবে, যে আছে যে টপটা জিরো কিনা। যদি টপটা জিরো থাকে তার মানে স্ট্যাকটা আন্ডারফ্লো এবং আমার অ্যালগোরিদম থেকে এক্সিট হয়ে যাবে। যদি না হয় তাহলে অবশ্যই স্ট্যাকের ডাটা আছে, সেক্ষেত্রে সে আমরা আইটেমটাকে অর্থাৎ টপ এ আইটেমের মধ্যে সেই ডাটাটাকে আগে আমরা নিয়ে রাখবো, যাতে এই ডাটাটি হারিয়ে না যায়। এরপর যেহেতু ডাটা বিয়োজন হচ্ছে, অতএব টপের মান 1 কমে যাবে, সেই জন্য টপ ইকুয়াল টু টপ মাইনাস 1, এবং এরপর আমরা অ্যালগোরিদম থেকে বিদায় নিব। আমরা স্ট্যাকের ক্ষেত্রে মূলত এই দ্বিতীয় অপারেশন আমরা করে থাকি, পুশ এবং পপ। এবার আমরা দেখব স্ট্যাকের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিভাবে ডিসপ্লে করা যায়। সেই জন্য ডিসপ্লে করার জন্য আমরা অ্যালগোরিদমের নাম দিচ্ছি ডিসপ্লে, তার টপ আইএসএ একটা ভেরিয়েবল এবং এআইএসএ আমি আমার সেই স্ট্যাকের পজিশন আছে। যেমন তুমি এখানে দেখো টপটা এই পজিশনে আছে, অর্থাৎ নম্বর ডাটার পজিশনে টপ আছে। তারপরও ডিসপ্লে করার ক্ষেত্রে আমরা দেখে নিব স্ট্যাকটা এমটি কিনা। সেই জন্য আমি টপ ইকুয়াল টু জিরো যদি পরীক্ষা করে দেখব, সেটা যদি টপ জিরো থাকে তাহলে স্ট্যাকটা এমটি, এবং আমরা সেক্ষেত্রে এটাকে এক্সিট করব। যদি না হয় তাহলে আই অর্থাৎ একটা লুপ আমরা নিব, সেই লুপের আই ইকুয়াল টু টপ টু জিরো, অর্থাৎ এখানে টপ টু জিরো অর্থাৎ টপের মান যদি এখান থেকে এই জিরো পর্যন্ত আমরা এই লুপটা চালাবো। এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেকে লেখো যে টপ ডাউন টু জিরো, যাই হোক এখানে অ্যালগোরিদমের ভাষায় আমি লিখছি টপ টু জিরো। এখানে টপ ডাউন টু জিরো লিখলে ভালো হতো, যাই হোক এটা ভুল হয়েছে। প্রিন্ট এআই, অর্থাৎ আমি এই ডাটাগুলো যেহেতু আই এখন আসছে, যদি টপের পজিশনে আই, তার মানে আই এর মান এখন নম্বর ডাটার পজিশনে আই হিসেবে থাকবে। সেক্ষেত্রে সেই ডাটাকে আমি প্রিন্ট করছি, এবং যেহেতু এটা ফর লুপ অর্থাৎ আই এর মান এক এক করে কমতে থাকবে এবং আমার সমস্ত ডাটাগুলো প্রিন্ট হয়ে যাবে, এবং টপের মান যখন জিরো চলে আসবে তখন আমার এই কন্ডিশনটা মিথ্যা হবে এবং আমার লুপ থেকে বেরিয়ে যাবে এবং সমস্ত ডাটাগুলো আমরা প্রিন্ট করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের স্ট্যাকের অপারেশন। আমরা এরপর স্ট্যাকের কিছু প্রয়োগ দেখব। আমরা যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনে অর্থাৎ যে কোনো গাণিতিক এক্সপ্রেশনের ক্ষেত্রে সাধারণত আমি লিখে থাকি এ প্লাস বি, অর্থাৎ এখানে এ বি গুলোকে বলা হয় অপারেন্ট, এবং এখানে মাঝখানে যে সিম্বল থাকে সেটাকে বলে অপারেটর। নর্মাল ভাবে আমরা এইটাই অভ্যস্ত, সবসময় অপারেটরকে মাঝখানে দিয়ে অপারেন্ট গুলো দুপাশে আমরা রেখে থাকি। এইগুলোকে বলা হয় ইনফিক্স নোটেশন, অর্থাৎ অপারেটরের পজিশন অনুযায়ী আমরা এক্সপ্রেশন গুলোর নামকরণ করে থাকি। যেমন এখানে অপারেটর মাঝখানে আছে, এই জন্য আমরা এটাকে বলি ইনফিক্স নোটেশন। কিন্তু এটাই আমরা সচরাচর করে থাকি, কিন্তু এছাড়াও আমরা প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশনও আমরা ব্যবহার করতে পারি বা এর অপারেশনগুলো করতে পারি। আমরা সেটাই দেখব। এখানে দেখো এ প্লাস বি, অর্থাৎ অপারেটর প্লাসটা আছে মাঝখানে, এই জন্য এটাকে বলে ইনফিক্স নোটেশন। প্রিফিক্সের ক্ষেত্রে অপারেটরগুলো সামনে থাকবে, অর্থাৎ প্রি মানে পূর্বে যদি থাকে তাহলে সেটাকে বলবো প্রিফিক্স অপারেশন। আর যদি অপারেটর যদি আমাদের পিছনে থাকে অর্থাৎ লাস্টে থাকে, পোস্ট মানে পরে যদি থাকে তাহলে সেটাকে বলি পোস্টফিক্স অপারেশন। এই 3 টাইপের নোটেশন সাধারণত আমরা ইউজ করে থাকি। আমরা সবগুলো আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব ইনফিক্স এবং পোস্টফিক্স অপারেশনের, কিভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্স অপারেশন আমরা করতে পারি। আমি এখানে একটা এক্সপ্রেশন তোমাদের জন্য রাখছি, একটু জটিল, তারপরও প্রত্যেকে খেয়াল করবা। এখানে তোমাদের বইতে এই অ্যালগোরিদম তোমাদের বই থেকে দেখে নিবে। আমি জাস্ট অ্যালগোরিদমটা দেখাচ্ছি না, অ্যালগোরিদমের প্রয়োগ দেখাচ্ছি। এখানে আমরা কিউ নামে একটা এক্সপ্রেশন রাখছি, সেখানে এক্সপ্রেশনগুলো এ, তারপরে প্লাস ফার্স্ট ব্র্যাকেট বি স্টার সি মাইনাস ডি ডিভাইডেড ই, তারপরে পয়েন্ট অর্থাৎ পয়েন্ট এফ
ইন্টু জি ইন্টু এসি, এই এক্সপ্রেশনগুলোকে আমি একটা নাম্বারিং করেছি 1 থেকে অর্থাৎ 20 পর্যন্ত। আমাদের ইনিশিয়ালি আমরা স্ট্যাকে ফার্স্ট প্যারেন্থাসটাকে আমরা নিয়ে নিব এবং পোস্টফিক্স পজিশন আমরা এরপরে এক একটা করে সিম্বলকে আমি স্ক্যান করব এবং সেভাবে আমি অপারেশনগুলো দেখব। আমার 1 নম্বরে আছে এ, এটা যদি সরাসরি যদি কোনো অপারেন্ট থাকে তাহলে সেটা সরাসরি পোস্টফিক্সে চলে যাবে। যেমন আমার 1 নম্বরে আছে এ, সেই এ যেহেতু এতে অপারেন্ট, অতএব সে অপারেন্ট, এটা আমার চলে যাবে পোস্টফিক্স অপারেশন। এরপর আছে অপারেটর প্লাস, যেমন 2 নম্বরে আছে দেখো অপারেটর আর প্লাস, তাহলে প্লাস অপারেটর হলে সেটা সরাসরি স্ট্যাকে পুশ হবে। সেই জন্য দেখো স্ট্যাকে আগে আছে ফার্স্ট প্যারেন্থাস, এরপরে অপারেটর আছে প্লাস, সে প্লাসটা আমার স্ট্যাকে যাচ্ছে এবং পোস্টফিক্স অপারেশনে আগে যে ছিল সেখানে এই থেকে যাবে। 3 নম্বর সিম্বলে আবার দেখো ফার্স্ট প্যারেন্থাস আছে, তাহলে যেহেতু এটা অপারেটর অতএব এটা স্ট্যাকে সরাসরি যুক্ত হবে এবং স্ট্যাকে যুক্ত হয়েছে, স্ট্যাকের পজিশন এখন এই অবস্থানে এবং পোস্টফিক্সে যা আছে তাই। এরপর আছে এরপর 4th নম্বরে বি, দেখো বি যখন বিটা নিশ্চয়ই অপারেন্ট এবং এটা সরাসরি পোস্টফিক্সে এক্সপ্রেশনে আমার যুক্ত হয়ে যাবে। দেখো স্ট্যাকে কিন্তু আগেরটা যাতাই আছে এবং বিটা এখানে যুক্ত হয়েছে। এরপর আবার দেখো স্টার, আর 5 নম্বরে স্টার অর্থাৎ আছে গুণ চিহ্ন আছে, যেহেতু এটা অপারেটর অতএব এটা সরাসরি স্ট্যাকে যুক্ত হবে। এরপর সি আছে, সিটা অপারেন্ট থাকাতে এটা সরাসরি স্ট্যাকে পোস্টফিক্স এক্সপ্রেশনের পোস্ট হচ্ছে পুশ হচ্ছে। এরপর মাইনাস, এটা যেহেতু দেখো এটা যেহেতু অপারেটর, এই মাইনাস অপারেটর হওয়ার জন্য আমার এখানে দেখো স্ট্যাকের সর্বশেষ ডাটা হিসেবে স্টার আছে অর্থাৎ গুণ আছে। তোমরা প্রত্যেকেই জানো গুণের প্রায়োরিটি আগে থাকে, প্রায়োরিটি বেশি, সেই জন্য দেখো এই গুণটা সরাসরি এই গুণটা এখন স্ট্যাক থেকে এটা পুশ হবে আছে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে এবং এই অপারেটর মাইনাস এটা স্ট্যাকে যুক্ত হয়েছে। খেয়াল করে দেখো এখানে মাইনাসের যেহেতু এর প্রায়োরিটি কম সেই জন্য হায়ার প্রায়োরিটির কাজটা আগে হবে, সেই জন্য এখানে স্ট্যাক থেকে গুণ সাইনটা দেখো সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হয়েছে এবং মাইনাস যে এটা স্ট্যাকে পুশ হচ্ছে। এরপর আবার ফার্স্ট প্যারেন্থাস, এই জন্য সরাসরি এটা স্ট্যাকে যুক্ত হচ্ছে যেহেতু এটা অপারেটর। এরপর ডি, এটা অপারেন্ট সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হচ্ছে। এরপর দেখো ডিভাইডেড থাকা যেহেতু এটা অপারেটর অতএব এটা স্ট্যাকে পুশ হচ্ছে এবং ইসের পজিশনে যা আছে তাই থেকে যাচ্ছে। এরপর ইও সরাসরি এই তোমার যেহেতু এটা অপারেন্ট সেই জন্য এটা পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হচ্ছে। এরপর দেখো এটা নিশ্চয়ই এটা এটা অপারেটর হওয়ার জন্য এটা সরাসরি স্ট্যাকে যুক্ত হচ্ছে। এরপর আর এফ এফ এবার দেখো এফটা যেহেতু অপারেন্ট অতএব এটা সরাসরি পোস্টফিক্সে যুক্ত হচ্ছে। এরপর যখন হচ্ছে ব্র্যাকেট ফার্স্ট প্যারেন্থাস ক্লোজ হইলে কি হবে, ক্লোজ হইলে স্ট্যাক থেকে তোমার অপারেটর গুলো পপ করা হবে এবং সেই পপ হিসেবে তোমার এটা সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে। যেমন দেখো এটা থাকার জন্য এখানে দেখো প্রথম লাস্ট অপারেটর আছে হ্যাশ সাইন, সেটা এখানে যুক্ত হচ্ছে অর্থাৎ পয়েন্টার সাইন এটা এখানে যুক্ত হচ্ছে এবং এরপরে আছে ডিভাইডেড, সেটা এখানে যুক্ত হবে এবং স্ট্যাকে তাহলে এখন থাকবে এই অবস্থানটা থাকবে। এরপর আবার আছে প্লাস, তোমরা আগেই জানো প্লাস, এখানে লাস্ট অপারেটর আছে অপারেটর আর আছে মাইনাস, স্ট্যাকে দেখো সেই মাইনাস আর এখানে স্টারটা থাকাতে যেহেতু স্টার হায়ার প্রায়োরিটি এজন্য এটা সরাসরি এখানে যুক্ত হচ্ছে না অর্থাৎ এটা স্ট্যাকে পুশ হচ্ছে। এরপর জি অপারেন্ট থাকাতে জিটা সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হচ্ছে। আবার দেখো 17 নম্বরে সিম্বল স্ক্যান করছি আসছে ফার্স্ট প্যারেন্থাস ক্লোজ, তার মানে আমার স্ট্যাক থেকে আর তার অপারেটর সমূহ পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হবে, এই জন্য এখানে দেখো স্টার সাইন এবং মাইনাস এগুলো যুক্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট প্যারেন্থাস না হয়।
এরপর আবার এখানে এখন স্টাকে আছে আমার হচ্ছে ফার্স্ট রান্টাস এবং প্লাস অপারেটর। এরপর আর 18 নম্বরে যখন আমি সিম্বল অর্থাৎ অপারেটর স্ক্যান করছি তখন অপারেটর সরাসরি এখানে যুক্ত হচ্ছে। খেয়াল করো এই এখানে এই অপারেটরটি আগের অপারেটর ছিল, আগের সিম্বল আছে দেখো প্লাস, প্লাস এসে এটা হায়ার প্রায়োরিটির জন্য এখানে সরাসরি বসে গেছে। কিন্তু এইটার পার্থক্য খেয়াল করে দেখবা, আমার এখানে যখন মাইনাস ছিল মাইনাস অপারেটর এখানে সরাসরি যুক্ত হয়নি, কারণ হায়ার প্রায়োরিটির পরে কখনোই লোয়ার প্রায়োরিটি যুক্ত হতে পারে না। সেজন্য এখানে হায়ার প্রায়োরিটিটা আমরা আগে স্ট্যাক থেকে পপ করে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ করেছি এবং লোয়ার প্রায়োরিটি এখানে বসিয়েছি। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে দেখো স্ট্যাকে আছে প্লাস, প্লাস এসে এটা হায়ার প্রায়োরিটি, তার মানে লোয়ার প্রায়োরিটির পরে হায়ার প্রায়োরিটি বুঝতে পারে। এরপর সিম্বল দেখো এইচ, এইচটা সরাসরি যুক্ত হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন যেহেতু এটা অপারেন্ট। আবার যখন ফার্স্ট রান্টাস ক্লোজ আমরা পাবো তার মানে আমার স্ট্যাক থেকে এটা এক একটা করে আমার হচ্ছে পপ করে পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হচ্ছে, সেইটাই দেখো এখানে যুক্ত হয়েছে। প্রথম লাস্ট পিছে আছে স্টার এবং তারপরে প্লাস, এগুলো যুক্ত হয়েছে এবং স্ট্যাক পরিশেষে পাবো আমরা খালি। যাই হোক, আমি তোমাদের এটার অ্যালগোরিদম তোমাদের বইতে ডিটেলস আছে, আমি জাস্ট তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে ইনফিক্স অপারেশন থেকে পোস্টফিক্স অপারেশন হয়ে থাকে। এরপরে জাস্ট তার একটা উদাহরণ সিম্বল হিসেবে দেখা, এখানে উদাহরণ আরেকটা উদাহরণ দেখা, যেমন এইটা একটা এক্সপ্রেশন, এটাকে আমি যদি পোস্টফিক্স অপারেশনে নিয়ে থাকি তাহলে আমার লাস্ট স্টেপে আমি এই জিনিসটাই পাবো। তাহলে এখানে তোমার তিনটে সিম্বল আছে, অর্থাৎ তিনটে অপারেটর আছে 2 4 1, সেটা আমি এভাবে যেহেতু 2 ফার্স্ট আছে এই জন্য 2 আছে একেবারে নিচেই যাবে স্ট্যাকের ক্ষেত্রে 2 4 1। এরপরে যখন আমার মাইনাস অপারেটর আসতেছে সেই জন্য প্রথম দুটো আমার পপ করে সেই দুটো অপারেশন 3 এবং সেটা স্ট্যাকে পুশ হচ্ছে। এখন এরপরে দেখো এই মাইনাসের পরে 3 আবার অপারেটর আসছে, অপারেন্ট আসে, সেটা স্ট্যাকে এরকম 3 আগে ছিল 2 3 2 3 এবং আর যেহেতু এটা অপারেটর পুশ হচ্ছে 3, অপারেটর না অপারেন্ট পুশ হচ্ছে সেজন্য এখানে 3 রাখা হয়েছে। এরপর সিম্বল আছে স্টার অর্থাৎ গুণফল, সেই জন্য এখানে প্রথম দুটো উপাদান পপ হয়ে এই এখানে গুণ হয়ে রেজাল্ট আছে 9, সেটা স্ট্যাকে পুশ হচ্ছে এবং লাস্ট অপারেটর আছে প্লাস, সেই প্লাস অপারেটরের জন্য এই দুটো আবার কি হবে স্ট্যাক থেকে পুশ পপ হবে, পপ হয়ে তার ফলাফলটা স্ট্যাকে থেকে যাবে অর্থাৎ স্ট্যাকে পুশ হবে। অর্থাৎ এই দুটো ফল যেহেতু প্লাস অর্থাৎ 9 আর 2 হচ্ছে 11, সেই 11 এখানে পুশ হয়েছে। এখানে তোমরা বইতে বিভিন্ন উদাহরণ আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমাদের স্ট্যাক অধ্যায় এখানেই শেষ করছি। আমাদের সামনে অর্থাৎ 7 লেকচারে আমরা চ্যাপ্টার 6 এর কিউ সম্পর্কে আলোচনা করব। পরিশেষে যে যেখানে আসো বা যে যেভাবে আসো সৃষ্টিকর্তা প্রত্যেককে সুস্থ রাখে এই প্রত্যাশা করে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।